সাধারণ একজন ব্যাংক কর্মচারী ভাস্কর। দারিদ্রতার জন্য তার পরিবারে অভাব আর দেনায় ডুবেছিল। ধারের টাকা পরিশোধ করতে পারত না বলে সে সকলের কাছে অপমানিত হতো। সেই ছেলেটি এক সময় নিজের বুদ্ধি খাটিয়ে শত শত কোটি টাকার মালিক হয়ে যায়। কিন্তু কিভাবে একজন সাধারণ মধ্যবিত্ত ছেলে তার মাস্টার প্ল্যান দিয়ে কোটিপতি হয়ে যায়, সেটাই দেখব আজকের গল্পে। এমনই সাসপেন্স আর থ্রিলারে ভরা গল্প এক্সপ্লেন করব, যার নাম লাকি ভাস্কর। গল্পের শুরুতেই 1992 সালে দৃশ্য দেখানো হয়, যেখানে আমরা গল্পের হিরোকে দেখি, যার নাম ভাস্কর, আর সে বোম্বে শহরে থাকে। সকালে আলো ফোটার সাথে সাথে ভাস্করের ঘড়িতেও অ্যালার্ম বেজে ওঠে, আর সে অ্যালার্ম অফ করে জগিংয়ের জন্য বের হয়। তখন সে জগিং করতে করতে বলতে থাকে, এই শহরের সবাই টাকা ইনকামের জন্যই আসে, আর এখানে টাকা ইনকামের জন্য অনেক উপায়ও রয়েছে। আর টাকা ইনকামের সবচেয়ে বড় উপায় হচ্ছে শেয়ার বাজার। কিন্তু যে যাই বলুক, সব ইনকামের রাস্তাই দালাল স্ট্রিটকে সালাম করে চলে, কারণ এই স্ট্রিট থেকেই দেশের শেয়ার বাজারের নিয়ন্ত্রণ চলে। আর তখন শেয়ার বাজারের সবচেয়ে বড় নাম ছিল হর্ষা মেহরা, কারণ তার কারণেই স্টক মার্কেটে অনেক উন্নতি হয়েছে। আগেকার সময়ে শেয়ার বাজারের উপর কোনো নিউজ এতটা দেখা যায়নি, কিন্তু এখন যে কেউই শেয়ার বাজারের নিউজ নিয়ে আলোচনা করতে থাকে। আর এই সব কিছুই সম্ভব হয়েছে হর্ষা মেহরার জন্য। তবে এই গল্পটি হর্ষা মেহরার না, বরং ভাস্কর কুমার তার নিজেরই। তারপর দেখা যায় জগিং শেষে টুকিটাকি জিনিস কিনে যখন ভাস্কর বাড়িতে ফিরছিল, তখন কয়েকটা গাড়িতে করে সিবিআই অফিসাররা আসে আর তার রাস্তা আটকে দাঁড়ায়। আর সেখানে চিফ ইনভেস্টিগেটর লক্ষ্মণ রাও আসে আর ভাস্করকে বলে তার সাথে ব্যাংকে যেতে হবে, আর তাকে গাড়িতে তুলে নেয়। এরপর ভাস্করকে তারই ব্যাংকে নিয়ে যায় যেখানে সে কাজ করত। আর সে দিনটি ছিল রবিবার, তাই ব্যাংক বন্ধ ছিল। সিকিউরিটির কাছ থেকে চাবি নিয়ে লক্ষ্মণ ব্যাংকের ভিতরে এসে তার টিমের সবাইকে বলে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট বের করতে। ভাস্কর জিজ্ঞাসা করে তার অপরাধটা কী। তখন লক্ষ্মণ রাও বলে তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, ব্যাংকের ফান্ড মিসইউজ করা, সিকিউরিটিজ এবং ব্যাংকের রিসিট ফ্রড করা, এই সবের অভিযোগ রয়েছে। তখন ভাস্কর আর কিছু বলে না, আর তারা তাদের ইনকোয়ারি চালিয়ে যায়। তখন দেখা যায় ভাস্করের স্ত্রী শ্রীমতী কল দেয় আর বলে সিবিআইয়ের লোকেরা তাদের বাড়িতে তল্লাশি করছে। তখন ভাস্কর তার স্ত্রীকে বলে তাদের সাথে কোঅপারেট করতে। তারপর দেখা যায় সিবিআইয়ের লোকেরা যখন কাজ করছিল, ঠিক এমন সময় বিদ্যুৎ চলে যায় আর প্রিন্টারে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট আটকে যায়। লক্ষ্মণ তখন সিকিউরিটি ডাক দিয়ে বলে বিদ্যুৎ আসতে কতক্ষণ লাগবে। সিকিউরিটি গার্ড জানায় আধা ঘন্টার মধ্যে বিদ্যুৎ চলে আসবে। আর তখনই ভাস্কর মুচকি হাসি দিয়ে বলে চলেন, ততক্ষণে আমরা গল্পটা শুরু করি। তারপর 3 বছর আগের দৃশ্য দেখানো হয়। তখন 1989 সাল। ভাস্কর তখন মাগাদা ব্যাংকের ক্যাশিয়ার হিসেবে কাজ করত, আর তার মাসিক বেতন ছিল 6,000 টাকা, আর ব্যাংক লোন ছিল 36,000 টাকা। তার সাথে টুকটাক ধার দেনা তো আছেই। আর ব্যাংকের ম্যানেজারের নাম ছিল হিমাংশু। সে ভাস্করের ব্যবহারে অনেক খুশি ছিল, কারণ ভাস্কর তার কাজ অনেক সৎভাবে করত। ব্যাংকের সবার সাথে ভাস্করের খুব ভালো সম্পর্ক ছিল। ব্যাংকে আরেকজন কর্মচারী ছিল, তার নাম নারায়ণ, আর সে বোল্ডের টাকার হিসাব রাখত। কিন্তু সে দেরি করে আসতো আর তাড়াতাড়ি চলে যেত। ভাস্কর আর নারায়ণ সিন্ধুকের থেকে টাকা বের করত আর রেজিস্টারে এন্ট্রি করে রাখত যে কত টাকা বের করলো আর কত টাকা রাখলো। মাসের শেষে এন্ট্রি হিসাবে আপডেট করে দিত। বেতন কম হলেও ভাস্কর নিজের কাজে অনেক বেশি দায়িত্বশীল ছিল। সে গত 3 বছরে 3বার বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ডও পেয়েছে। আপাতত তার টার্গেট ছিল অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার পোস্টের ওপরে, কারণ 1 মাস পরে বর্তমান এআরএম রিটায়ার করবে। তাই হিমাংশু স্যার তাকে বলে যদি সে ব্যাংকের টার্গেট সম্পূর্ণ করতে পারে, তাহলে পরবর্তী অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে
ভাস্করের নামটা হেড অফিসে পাঠাবে। ভাস্করের আরেকটা জিনিসের উপর খুবই ইন্টারেস্ট ছিল, সেটা হলো মারুতি 800 মডেলের গাড়ি। এই গাড়িটা ভাস্করের বেশ পছন্দ ছিল। ব্যাংকের গ্যারেজে এই মডেলের একটা গাড়ি ছিল। লোন শোধ না করার জন্য ব্যাংকের লোক একটা কাস্টমারের গাড়ি নিয়ে আসে। 6 মাস থেকে প্রতিদিনই ভাস্কর এই গাড়িটাকে একবার করে দেখে যেত আর ভাবতো এই গাড়িটা সে যদি কিনতে পারত। কিন্তু তার আগে তো তার নিজের নেওয়া লোনগুলো শোধ করতে হবে। ভাস্করের একটা বেস্ট ফ্রেন্ড আছে যার নাম সাম্ভা। দুজনে একসাথে ক্লাস 10 পর্যন্ত পড়লেও পাশ করার পরে ভাস্কর ব্যাংকে ক্যাশিয়ার হয়ে যায় আর ফেল করে সাম্ভা হয়ে যায় পিয়ন। বেতনের টাকায় ভাস্কর কুলাতে পারত না, তাই সে একটা সাইড ইনকামের রাস্তা বের করে। ব্যাংকে আসা কাস্টমারদের সে ফর্ম পূরণ করে দিত আর এভাবেই কিছু টাকা তার ইনকাম হয়ে যেত। কিন্তু এই ব্যাপারে ব্যাংকের কোনো কর্মচারী জানতো না। তখন ভাস্করের সাথে দেখা করতে অ্যান্থনি নামের একজন লোক আসে আর সে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য অনেক দিন ধরে ট্রাই করছে, কিন্তু তার কাছে ব্যাংকে গ্যারান্টি দেওয়ার মতো তেমন কোনো কাগজ ছিল না। সেই জন্য ভাস্কর তাকে বলে দেয় তাকে লোন দেওয়া যাবে না। তো কাজ শেষ করে বাড়ি ফেরার সময় দেখা যায় তার দিকে মহল্লার সবাই বিরক্তিভাবে তাকিয়ে আছে, কারণ তারা সবাই ভাস্করের কাছে কিছু না কিছু টাকা পেত। ভাস্কর তাদেরকে আজ দিব কাল দিব বলে কোনোভাবে বাহানা দিত। কিন্তু তার মহল্লাতে পাটাল নামে একজন থাকতো যার থেকে ভাস্কর অনেক বেশি টাকা ধার নিয়েছে। তারপর ভাস্কর তার বাড়িতে আসে। তার পরিবারে এক ভাই রয়েছে, সে ইঞ্জিনিয়ারিং পড়ছে, এক বোন কলেজে পড়ছে। ভাস্করের মা ছোটবেলায় মারা গিয়েছে আর তার বাবা প্রহ্লাদ কুমার, যিনি এক সময় এই শহরের নামকরা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। তার রিটায়ারের পর বন্ধুর সাথে ব্যবসা শুরু করেন, কিন্তু তার বন্ধু তাকে ধোঁকা দিয়ে সব টাকা মেরে দেয়। সেই থেকেই তিনি কারোর সাথে কথা বলেন না আর ঘর থেকেও বের হন না। এছাড়া ভাস্কর স্ত্রী শ্রীমতী আর তার একটি ছেলেও রয়েছে। শ্রীমতীর একটি স্বপ্ন রয়েছে, সে নিজের ফুড বিজনেস শুরু করবে। এই হলো ভাস্করের পরিবার। তাদের নিয়ে ভাস্কর অনেক কষ্ট করে তার দিন কাটাচ্ছে। যাই হোক, রাতে সুমতি ভাইয়ের ছেলের জন্মদিন, তাই সবাই রেডি হয়ে সেখানে যায়। কিন্তু দেখা যায় ভাস্করের কাছে গিফট কেনার মতো টাকা ছিল না। তাই শ্রীমতী তার ছেলে কার্তিকের প্রিয় খেলনা গিফট হিসেবে তার ভাইয়ের ছেলেকে দিয়ে দেয়। ভাস্কর গরিব ছিল বলে শ্বশুরবাড়িতে কোনো সম্মান পেত না, তার সাথে কেউ ভালো ব্যবহার করতো না, তাকে সব সময় এড়িয়ে চলতো। তো ভাস্করের জন্য শ্রীমতীকেও তারা তেমন একটা গুরুত্ব দিত না। শ্রীমতীর মা তাকে বলে সে কবে ফুড বিজনেস শুরু করবে। তখন শ্রীমতী বলে আগে থেকে ভাস্করের উপর একটা লোন আছে, লোন দেওয়ার পরেই ফুড বিজনেস শুরু করবে। তার মা রেগে গিয়ে বলে ভাস্কর অনেক অল্প টাকা ইনকাম করে আর সে টাকা দিয়ে পরিবারকে খুশিও রাখতে পারে না, তাই সে যেন তাকে ছেড়ে দিয়ে অন্য আরেকটা জায়গায় বিয়ে করে। একথা শুনে শ্রীমতী অনেক রেগে যায়, কারণ সে ভাস্করকে অনেক ভালোবাসে। আর তখনই দেখা যায় শ্রীমতীর ভাবি সবাইকে কেক দিচ্ছিল। তখন সে কার্তিককে একটা ছোট পিস দেয়। কার্তিক একটা বড় পিস চাইলে সে বলে তুমি এতটুকু ডিজার্ভ করো। আর তখনই শ্রীমতী বিষয়টা দেখে রেগে যায় আর সে তখনই তার ছেলে আর ভাস্করকে নিয়ে সেখান থেকে বের হয়ে যায়। পার্টিতে কিছু খায়নি, তাই কার্তিকের খিদে পেয়েছিল। তাই তারা একটি ক্যাফেতে আসে আর ভাস্কর বার্গার আনতে যায়, কিন্তু তার কাছে 3টা বার্গার কেনার মতো টাকা ছিল না। তাই সে দোকানদারকে বলে 2টা বার্গার দিতে। দোকানদার ভাস্করের পরিস্থিতি বুঝতে পারে আর সে 2টা দাম নিয়ে 3টা বার্গারই তাদের দিয়ে দেয়। খাবার পেয়ে কার্তিক অনেক খুশি হলেও সুমতি অনেক আপসেট হয়েছিল। সুমতি ভাস্করকে বলে ছেলেটা এক পিস কেক চেয়েছিল, তাই দিল না, কারণ আমরা গরিব, টাকা থাকলে সম্মান আর ভালোবাসা দুটোই পেতাম। তুমি আমাকে লোনের ব্যবস্থা করে দাও, আমি হোমমেডের ব্যবসা করে অনেক টাকা ইনকাম করব। তারপর ভাস্কর শ্রীমতীকে বলে তুমি চিন্তা করো না, ধীরে ধীরে সব কিছু ঠিক হয়ে যাবে।
পরের দিন অফিসে দেখা যায় আবারও অ্যান্থনি লোনের জন্য সেখানে আসে। সে ভাস্করের পিছুই ছাড়ছে না। ভাস্কর বলে, আমি তো বলেছি আপনার লোন পাস হবে না। আর তখন দেখা যায় সাম্বা লোকটাকে বলে, আপনি একটু ঘুরে আসেন। তখন সাম্বা ভাস্করকে বলে সে যেন অ্যান্থনিকে সাহায্য করে। ওই লোকটার বিদেশি পণ্যগুলো বোটে আটকে আছে। 2 লক্ষ টাকা দিলেই তবে পণ্যগুলো আনতে পারবে। মার্কেটে ওই পণ্যের অনেক ডিমান্ড, ডাবল দামে বেচতে পারবে। তখন লোকটাকে ডেকে ভাস্কর বলে, কি এমন পণ্য আছে আপনার কাছে? তখন অ্যান্থনি বলে, তার ইলেকট্রনিক পার্টসের বিজনেস আছে। সে মালয়েশিয়া থেকে 30টা টিভি এনেছিল, আর এগুলোর দাম 2.5 লক্ষ টাকা। যে জাহাজে টিভিগুলো আনার কথা, কাসাবা নামের সেই জাহাজের ক্যাপ্টেন জর্জ তার পুরনো বন্ধু। তার সাথে অ্যান্থনি ডিল হয়েছিল, আর অ্যাডভান্স 50,000 টাকা দিয়েছে। আর মাল ডেলিভারির পরে বাকি 2 লক্ষ টাকা পরিশোধ করবে বলেছিল। কিন্তু জর্জ এখন বেঁকে বসেছে। সে বলেছে তাকে পুরো টাকা ডেলিভারি করলে সে মাল ডেলিভারি দেবে, না হলে সে সব মাল নিলামে বিক্রি করে দিবে। তো এই জন্যই অ্যান্থনি 2 লক্ষ টাকা লোনের প্রয়োজন। তখন ভাস্কর বলে, আমি আপনার কথা বুঝতে পেরেছি, কিন্তু টাকা তো ব্যাংকে, আর ব্যাংকের নিয়ম অনুযায়ী আপনাকে টাকা দেওয়া সম্ভব না। তখন সাম্বা ভাস্করকে বলে, সুমতির ভাইয়ের থেকে যদি 2 লক্ষ টাকা ম্যানেজ করে অ্যান্থনিকে দেয়, তাহলে সে টিভিগুলো ছাড়িয়ে নিতে পারবে। আর বর্তমানে ইন্ডিয়াতে টিভির যেমন চাহিদা রয়েছে, তেমনি দামও বেশি। আর অ্যান্থনি এই টিভিগুলো বিক্রি করে লাভের একটা অংশ ভাস্কর আর সাম্বাকেও দেবে। তখন ভাস্কর কথাটা তেমন একটা পাত্তা দেয় না, আর সে বলে পরে ভেবে দেখবে। এটা বলে অ্যান্থনিকে সেখান থেকে বিদায় করে। আর অ্যান্থনি যাওয়ার আগে তাকে একটা কার্ড দিয়ে যায় আর বলে পরে তাকে জানাতে। একদিন ভাস্কর অফিসে যাওয়ার সময় পাটেল নামের এক পাওনাদার তাকে আটকায়। আর ওই লোকটা ভাস্করের কাছে 10,000 টাকা পেত। সে ভাস্করের কাছে তার টাকা চায়। ভাস্করের কাছে টাকা ছিল না, তাই সে ভাস্করের সাথে অনেক খারাপ ব্যবহার করে আর সবার সামনে ভাস্করকে অপমান করতে থাকে। আর তার থেকে চাবি নিয়ে তার স্কুটিটা নিয়ে চলে যায়। তার কাছে স্কুটার আর টাকা কিছুই ছিল না, তাই দৌড়ে সে ব্যাংকে যায়। আর সে একটা শক খায়। সে দেখে সুধীর নামের এক লোককে অ্যাসিস্ট্যান্ট রিজিওনাল ম্যানেজার বানিয়ে দিয়েছে। সবাই ভেবেছিল ভাস্কর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হবে, আর ভাস্করও এতদিন এই পোস্ট সে পাবে তাই ভেবে এসেছিল। কিন্তু এটা দেখার পর তার মন ভেঙে যায়। তখন হিমাংশু স্যার এসে বলে সে ভাস্করের জন্য অনেক চেষ্টা করেছিল, ভাস্করের নাম হেড অফিসে পাঠিয়েও ছিল, কিন্তু এটা জেনারেল ম্যানেজারের সিদ্ধান্তে হয়েছে। তো কিছুক্ষণ পর সাম্বা একটা রেফারেন্স লেটার ভাস্করকে দেখায়, আর সে বলে হিমাংশু স্যার সুধীরের কাছে টাকা খেয়েছিল, আর তাই জিএম স্যারের কাছে তার নাম সাজেস্ট করেছিল। আর এই লেটারে সুধীরের নাম ছাড়া আর কাউকে রেফার করা হয়নি। আর এটা দেখে ভাস্কর অনেক রেগে যায়, আর সোজা হিমাংশু স্যারের কাছে গিয়ে বলে গত 3 বছর সে বেস্ট এমপ্লয়ি অ্যাওয়ার্ড পেয়েছে। হঠাৎ তার মধ্যে কি এমন দোষ দেখলো যে তার নামটি হেড অফিসে পাঠায়নি। তখন ম্যানেজার উল্টো রেগে যায় আর বলে, তুমি যে চাকরির পাশাপাশি মানুষের ফর্ম পূরণ করে টাকা নাও, এটা কি জিএম স্যারের কাছে বলবো? এটা শুনে ভাস্কর অনেক ভয় পেয়ে যায়। চাকরি বাঁচাতে সে ম্যানেজারের পা ধরে কান্না করে ক্ষমা চায়। তখন অফিসে থাকা কয়েকজন এমপ্লয়ি বলে এবারের মতো ভাস্করকে মাফ করে দেন, নয়তো তার ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। ম্যানেজার বলে ঠিক আছে, এবারের মতো মাফ করে দিলাম। ভাস্কর কাঁদতে কাঁদতে বাইরে এসে দেখে ব্যাংকের সবাই তার দিকেই তাকিয়ে আছে। সে কোনো মতে ওয়াশরুমে এসে নিজেকে শান্ত করে বের হয়ে আসে। তারপর আবারও হাসি মুখে আগের মতোই নিজের কাজে মনোযোগ দেয়। নিজেকে এমনভাবে সামলে নেয় যাতে তার সাথে কিছুই হয়নি। তারপর দেখা যায় ভাস্করের সাথে অ্যান্থনি আবারও দেখা করতে আসে। তখন ভাস্কর অ্যান্থনিকে বলে, এক্ষুনি যদি আপনি 2 লক্ষ টাকা পান
তাহলে কাস্টম থেকে পণ্য আনতে পারবেন? অ্যান্থনি বলে, 2 ঘন্টার মধ্যে পণ্য বিক্রি করে ডাবল টাকা আনতে পারবো। তখন দেখা যায় ভাস্কর ব্যাগ থেকে 2 লক্ষ টাকা বের করে অ্যান্থনির হাতে দিয়ে বলে, যান ডাবল করে দেখান, কিন্তু আপনি যা ইনকাম করবেন তার 10% আমাকে আর 10% সাম্ভাকে দিতে হবে। সাম্ভা তো এতগুলো টাকা দেখে অবাক হয়ে যায় আর ভাস্করকে বলে যে সে এতগুলো টাকা কোথায় পেল। তখন ভাস্কর বলে সে ব্যাংকের বোর্ড থেকে এই টাকা নিয়েছে। তখন সাম্ভা ভয় পেয়ে যায় আর বলে, এই কথা কেউ জানলে চাকরি তো যাবেই, সাথে জেলও হতে পারে। এছাড়া ভাস্করের মতো এমন সৎ মানুষ এই কাজ কি করে করলো সে তো বিশ্বাসই করতে পারছে না। তখন ভাস্কর বলে, 2 দিন পরে বাবাকে হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যেতে হবে। 1 সপ্তাহ পরে বাচ্চার স্কুলের ফিস দিতে হবে, ভাই বোনের কলেজের ফিস দিতে হবে। বাসায় সবাই আমার প্রমোশনের জন্য অপেক্ষা করছে। পাটেল আমার স্কুটারটা নিয়ে গেছে। বাসের টিকিট কাটবো, টাকাটা পর্যন্ত নেই আমার কাছে। ফাঁসলে আমি ফাঁসবো, আর বেঁচে গেলে পরিবারের কিছুটা তো সাহায্য হবে। একদিনেই আমি অনেক কিছু হারিয়ে ফেলেছি। আমার কারণে পরিবারকে পথে বসতে দিব না। ভাস্কর তখন অ্যান্থনির কাছে এই বিজনেসের সম্পর্কে আরও জানতে চায়। তখন অ্যান্থনি বলে, ভারতে ইলেকট্রনিক পণ্যের অনেক ডিমান্ড। ব্র্যান্ডেড টিভি এক একটা কিনতে গেলে যেখানে 35 থেকে 40 হাজার টাকা পাওয়া যাবে, কিন্তু মালয়েশিয়া আর সিঙ্গাপুরে সেই একই টিভি 12,000 টাকায় পাওয়া যায়। আর যদি অর্ডার বড় থাকে তাহলে 8,000 টাকাতেও পাওয়া যাবে। কিন্তু ভারতে আনার সময় ট্যাক্সের জন্য টিভির দাম বেড়ে যায়। তো তারা পোর্টেড কাস্টমারদের ঘুষ দিয়ে টিভিগুলো যদি স্পেয়ার পার্টস হিসেবে নিয়ে আসে তাহলে তাদের আর ট্যাক্স লাগবে না, আর এভাবে তারা অনেক গুণ বেশি লাভও করতে পারবে। তারপর দেখা যায় সাম্বা অ্যান্থনির সাথে টাকা নিয়ে তার সাথে যায় আর ভাস্কর বাড়িতে চলে যায়। অ্যান্থনির 2 ঘন্টার পরে টাকা ফিরিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু দেখা যায় ঘন্টার পর ঘন্টা কেটে যাওয়ার পরেও তাদের আসার নামই নেই। তাই ভাস্কর অনেক উল্টোপাল্টা কথা চিন্তা করতে থাকে আর সে ঘুমিয়ে পড়ে। আর তখনই সুমতি ভাস্করকে ডেকে বলে, সাম্বা এসেছে। ভাস্কর ভয়ে ভয়ে দ্রুত বাইরে যায় আর সে দেখে সাম্বার সাথে অ্যান্থনিও হাসি মুখে দাঁড়িয়ে আছে। তাকে দেখে ভাস্কর যেন প্রাণ ফিরে পেল। অ্যান্থনি ভাস্করকে লোনের 2 লক্ষ টাকা ফিরিয়ে দেয় আর সাথে লাভের 50,000 টাকা দেয়। ভাস্কর অ্যান্থনির এই সততা দেখে খুশিতে অ্যান্থনিকে জড়িয়ে ধরে। তারপর লাভের টাকা দিয়ে ভাস্কর পাটেলের কাছে যায় আর তার ধারের টাকা সুদসহ ফেরত দিয়ে তার স্কুটি ফিরে নিয়ে আসে। তখন সাম্বা বলে, ভাগ্য ভালো, অ্যান্থনি সময় মতো এসেছিল। তখন অ্যান্থনি বলে, ভাস্কর নিজেই তাকে কল দিয়ে আসতে বলেছে। রেজিস্টারে টাকা এন্ট্রি করতে হতো। তো দেখা যায় ভাস্কর 2 লক্ষ টাকা নিয়ে সেদিন রেজিস্টারে 2 লক্ষ টাকা কম লেখে, আর আজকে যখন টাকা রাখতে যায় 2 লক্ষ টাকা বাড়িয়ে এন্ট্রি করে অ্যাডজাস্ট করে দেয়। ভাস্কর যে রিস্ক নিয়েছিল তা তার জন্য সফল প্রমাণ হয়েছিল। আর এরপর থেকেই ভাস্কর নিয়মিতভাবে ব্যাংকের বোল্ট থেকে টাকা চুরি করে অ্যান্থনিকে দিতে থাকে, আর পরের দিন সেই টাকা আবার বোল্ডে জায়গা মতো রেখে দেয়। ফলে তাকে কেউ ধরতেও পারে না, আবার মোটা অঙ্কের টাকা লাভও করতে থাকে। এইভাবেই অল্প সময়ের মধ্যে ভাস্কর তার লোনের টাকা পরিশোধ করে আর ধারের টাকাও সব পরিশোধ করে দেয়। পাশাপাশি নিজের অবস্থাও উন্নতি করতে থাকে। এভাবে করে ভাস্করের বেশ ভালো টাকাই জমতে শুরু করে। রান্নাঘরের হাঁড়ির ভেতরে ভাস্কর তার টাকা লুকিয়ে রাখত আর প্রয়োজন হলে বের করে খরচ করত। ভাস্করের এমন দ্রুত উন্নতি দেখে সুমতির সন্দেহ হয়। সে ভাস্করকে জিজ্ঞাসা করে, তোমার প্রমোশন অন্য কেউ পেয়েছে বলে আমি ভেবেছিলাম তুমি ভেঙে পড়বে, কিন্তু তুমি তো আগে থেকেও অনেক বেশি খুশি। আজকাল ড্রিঙ্কস করে বাসায় ফিরছ, যা মন চায় তাই কিনে আনছ, এত টাকা কোথায় পাচ্ছ? ভাস্কর তখন সুমতিকে বলে,
আমার বন্ধু অ্যান্থনির সাথে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছি। যেহেতু ব্যাংকে চাকরি করি তাই লুকিয়ে ব্যবসা করতে হচ্ছে। তখন সুমতি জিজ্ঞাসা করে, তাহলে ইনভেস্ট কোথা থেকে পেলে? তখন ভাস্কর বলে, লোন নিয়েছিলাম আর সেটাও শোধ করে দিয়েছি। আর সুমতি তার কথা বিশ্বাস করে নেয় আর অনেক বেশি খুশিও হয়ে যায়। সুমতির হাতে কিছু টাকা দিয়ে বলে, কাল তোমার জন্য একটা নেকলেস কিনে নিও। তখন সুমতি বলে সে এই টাকা দিয়ে কার্তিকের জন্মদিন পালন করতে চায়, কারণ তারা কখনো তার জন্মদিন পালন করেনি। তারপর দেখা যায় কিছুদিন পর তারা অনেক ধুমধাম করে কার্তিকের জন্মদিন পালন করে। তা দেখে সবাই আশ্চর্য হয়ে যায় যে ভাস্কর এত টাকা কোথায় পেল। তারা সবাই জ্বলতে থাকে। তখন দেখা যায় সেখানে অ্যান্থনিও আসে আর ভাস্করকে বলে তার ছেলে আমেরিকায় চাকরি পেয়েছে আর তার ছেলে অ্যান্থনিকেও তার সাথে যেতে বলছে। কিন্তু অ্যান্থনি ছেলের বোঝা হয়ে থাকতে চায় না। তার যা পুঁজি ছিল তা সব তার ছেলের পড়াশোনার পেছনে খরচ করে ফেলেছে। তাই আমেরিকা যাওয়ার আগে সে একটা বড় পুঁজি নিয়ে যেতে চায় আর সে টাকা দিয়েই আমেরিকার বিজনেস শুরু করবে। আর অ্যান্থনি তাদের বলে একটা বড় প্রজেক্ট আসছে। এই শনিবারে দুবাইয়ের এক জাহাজে 3টা বিদেশি গাড়ি আসবে। তার জন্য 10 লক্ষ টাকা লাগবে। টাকাটা জোগাড় করতে পারলে ডাবল না 6 গুণ লাভ করা যাবে। আর এইবার যা লাভ হবে তা 3 জনে ভাগ করে নেব। এটা আমার শেষ প্রজেক্ট হবে। অ্যান্থনির অফারটা ভাস্করের ভালোই লাগে, কিন্তু ভাস্কর তখন বলে বোল্ট থেকে 10 লক্ষ টাকা ব্যাংক থেকে বের করা সহজ না। তাই ভাস্কর তেমন একটা আগ্রহ দেখায় না। পার্টি শেষে ঘরে ফিরে ভাস্কর সুমতিকে বলে, আয়োজন কেমন হয়েছে? তখন কার্তিক খুশিতে কাঁদতে শুরু করে আর বলে, অনেক ধন্যবাদ বাবা। আমার বন্ধুরা সব সময় আমাকে নিয়ে মজা করে বলতো কার্তিক আমাদের জন্মদিনে ফ্রি ফ্রি কেক খেতে আসে, কখনো নিজের জন্মদিনে দাওয়াত দেয় না। কিন্তু আজকের পর কেউ আমাকে নিয়ে মজা করবে না। সব সময় এক জামা পরে নানা বাড়িতে গেলে মামাতো ভাই বলতো তার কাছে কি আর জামা নেই, সে সব সময় একই টি শার্ট পরে আসে। কিন্তু আজ এই কোট পরা দেখে তার মুখ বন্ধ হয়ে গিয়েছিল। তাই কার্তিক তার বাবা মার কাছে প্রমিস করে এখন থেকে সে আর তাদের অবাধ্য হবে না, তাদের সব কথা শুনে চলবে। ছেলের মুখে একথা শুনে ভাস্কর ঠিক করে অ্যান্থনির শেষ প্রজেক্টের এই কাজের জন্য যেভাবেই হোক ভোল্ট থেকে 10 লক্ষ টাকা নেবে। আসলে নিজের পরিবারকে খুশি রাখার জন্য তাকে আরও টাকা ইনকাম করতে হবে। আর তাই তখন ভাস্কর অ্যান্থনিকে কল দেয় আর সে বলে যে শনিবারে 10 লক্ষ টাকা সে ম্যানেজ করে দেবে। তো শনিবার ভাস্কর ব্যাংকে গিয়ে অনেক ঝামেলার মধ্যে দিয়েও 10 লক্ষ টাকা বোল্ট থেকে বের করে এনে অ্যান্থনিকে দেয়। আর সেই টাকা দিয়ে অ্যান্থনি গাড়ি 3টা ছাড়িয়েও আনে। এরপরই তারা বড় একটা প্রবলেমে পড়ে যায়। তাদের যে লোকটির কাছে গাড়ি বিক্রি করার কথা ছিল সেই লোকটিকে পুলিশ ধরে নিয়ে গেছে। এখন তারা একথা শুনে অনেক বড় বিপদে পড়ে যায়। বুঝতে পারছে না তারা এখন কি করবে। ভাস্কর ভাবতে থাকে ব্যাংক খোলার পর টাকাগুলো ঠিকঠাকভাবে না রাখতে পারলে তাহলে তার সম্মানের সাথে সাথে চাকরিটাও চলে যাবে। এরপর ভাস্কর অ্যান্থনিকে খোঁজ নিতে বলে, অন্য কোনো ডিলারের সাথে কথা বলতে, এই সব গাড়ি কেনার মতো কোনো লোক আছে কি না। তখন অ্যান্থনি খোঁজ খবর নেয় আর সে ভাস্করকে জানায় গোয়াতে একটা বায়ার খুঁজে পেয়েছে যে গাড়িগুলো কিনবে। তাই তারা তখনই গোয়া যাওয়ার প্ল্যান করে। কিন্তু পথে 2টা পুলিশ চেকপোস্ট পড়বে। তারা এই ইম্পোর্টেড গাড়ি নিয়ে গেলে কখনোই চেকপোস্ট পার করতে পারবে না। তাই ভাস্কর একটা প্ল্যান বের করে আর তারা 3টা গাড়িতে সরকারি ফেক নম্বর প্লেট লাগায় যেন পথে কোনো সমস্যা না হয়। আর তারা গোয়ার উদ্দেশ্যে রওনা দেয়। গাড়ি চলতে চলতে হঠাৎ সামনে দেখে পুলিশের চেকপোস্ট। ভয়ে ভয়ে তারা লাইসেন্স দেখিয়ে কোনো রকমে চেকপোস্ট পার হয়ে যায়। কিন্তু সাম্বার গাড়ি আটকে দেয় আর তাকে লাইসেন্স দেখাতে বলে। কিন্তু সাম্বার তো কোনো লাইসেন্স নেই। তখন ভাস্কর আসে আর পুলিশকে বলে গাড়িতে ভিআইপি আছে। আর তখনই গাড়ি থেকে মন্ত্রী নেমে আসে।
ভাস্কর জানতো কোনো প্রবলেম হতে পারে, তাই সে পিসিওতে বসে থাকা 3টা ভিক্ষুককে মন্ত্রী বানিয়ে নিয়ে আসে, যাতে ভিআইপি লোক দেখে পুলিশ কিছু না বলে। কিন্তু ভিক্ষুক এতই ওভার অ্যাক্টিং করতে থাকে, তখন পুলিশের সন্দেহ হতে থাকে। তখন ভাস্কর অ্যান্থনিকে ইশারা করে, আর অ্যান্থনি গাড়ি থেকে একজন মডেল নেমে আসে। এটাও ভাস্কর আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। মডেলকে দেখে পুলিশদের মন নরম হয়ে যায় আর তাদের ছেড়ে দেয়। আর এই আইডিয়া কাজে লেগে যায়, আর তারা গোয়ায় পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা 10 লক্ষ টাকার গাড়িতে 20 লক্ষ টাকা লাভ করে। কিন্তু দেখা যায় ভাস্কর এই লাভের টাকা থেকে ভিক্ষুকদের আর মডেলকে 1 লক্ষ টাকা করে দিয়ে দেয়, আর বাকি টাকা তারা 3 জন ভাগ করে নেয়। তারপর দেখা যায় সব ঝামেলা শেষ করে তারা অ্যান্থনিকে এয়ারপোর্টে নিয়ে আসে। অ্যান্থনি তার ছেলের কাছে যাচ্ছে। অ্যান্থনি বলে সে এই টাকা দিয়ে সেখানে গিয়ে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট খুলবে, আর ভাস্করকে তার নাম্বার দিয়ে বলে কখনো প্রয়োজন পড়লে তাকে যেন কল দেয়। অ্যান্থনি চলে গেলে ভাস্কর বাসায় ফিরে আসে, আর সে কিছু টাকা পাতিলে রাখে আর কয়েকটা ড্রেস নিয়ে তার টাকা সুটকেসে কাপড় দিয়ে ঢেকে রাখে। এরপর সে অফিসে যায়, কিন্তু অফিসে এসে সে টেনশনে পড়ে যায়। সে দেখে ব্যাংকে পুলিশ এসেছে। ভাস্কর ভয়ে ভয়ে ব্যাংকের ভিতর যায়। তখন সে দেখে সবাই তার দিকেই তাকিয়ে আছে। সে ভাবে হয়তো তার বোল্ট থেকে টাকা নেওয়ার খবর ফাঁস হয়ে গেছে। এরপরে জানতে পারে পুলিশ আসলে তার জন্য আসেনি, বরং হিমাংশু স্যার আর সুধীর ব্যাংকের লোন দেওয়ার বিনিময়ে মানুষের কাছ থেকে কমিশন নিত, তাই তাদেরকে পুলিশ ধরে নিয়ে যায়। কিন্তু বিপদ এখনও যায়নি। সে ভাবতে থাকে এই টাকাগুলো কিভাবে রাখবে। তখন ভাস্কর আর নারায়ণ বোল্ডে যায় টাকা আনতে। তো নারায়ণ বলে 40 লক্ষ টাকা বের করেছি, তাই না? তখন ভাস্কর বলে না, 50 বের করেছি। তখন নারায়ণ একটু চিন্তা করে, তারপর রেজিস্টারে 50 লিখে দেয়। কিন্তু বের করেছে 40 লক্ষ টাকাই। 10 লক্ষ টাকা তার কাছে ছিল, তাই সে 50 বলেছে। তো কিছুক্ষণ পর জিএম স্যার ভাস্করের সুটকেস দেখে, আর সে জানতে চায় এই সুটকেসের মধ্যে কি রয়েছে। ভাস্কর তখন বলে সে গ্রামে গিয়েছিল, সেখান থেকে বাড়িতে যায়নি, সোজা এখানেই চলে এসেছে, আর সুটকেসে তার কাপড় চোপড় রয়েছে। কিন্তু তারপরও জিএম ভাস্করের সুটকেস খুলে দেখাতে বলে, আর নারায়ণকে বলে বোল্ট থেকে কত টাকা এনেছে তা গুনতে। ভাস্কর তখন অনেক নার্ভাস হয়ে যায়। সে সুটকেসটা খুলতে থাকে। তারপরে দেখা যায় সুটকেসে শুধু কাপড় চোপড়ই রয়েছে। আর নারায়ণও তখন বলে 50 লক্ষ টাকাই সেখানে রয়েছে। তখন দেখানো হয় সবাই যখন ব্যস্ত ছিল, তখন ভাস্কর তার কেবিনে এসে সুটকেস থেকে তাড়াতাড়ি করে টাকাগুলো বের করে রাখে। তো ভাস্কর একটুর জন্য বেঁচে যায়। তখন ভাস্কর চিন্তা করে এটা তার জন্য একটা ইশারা ছিল। সে সাম্ভাকে বলে তাদের এই কাজগুলো এখন আর করা ঠিক হবে না, এখন না থামলে পরে সব হারাতে হবে। কিন্তু সাম্ভা তার কোনো কথা শোনে না। সে ব্যাংকে গিয়ে রিজাইন দিয়ে দেয়, আর প্রফিটের টাকা দিয়ে বিজনেস শুরু করে। ভাস্কর 6 লক্ষ টাকা কামিয়েছিল, তাই সে তার এই টাকাগুলো তার পরিবারের সবার জন্য আলাদা আলাদা কৌটাতে ভাগ করে রেখে দেয়। কিন্তু দেখা যায় এরই মধ্যে তার ভাইয়ের লন্ডনের একটা কলেজে অ্যাডমিশনের চান্স পায়। অ্যাডমিশনের জন্য সব খরচ মিলিয়ে 6 লক্ষ টাকাই লাগবে। ভাইয়ের ফিউচারের কথা ভেবে ভাস্কর তার জমানো সব টাকা খরচ করে ভাইকে লন্ডনে পাঠিয়ে দেয়। পরের দিন অফিসের চেয়ারম্যান ভাস্করকে তার রুমে ডাকে। তাদের ব্যাংকে যে দুজনের জন্য ব্যাংকের রেপুটেশন নষ্ট হয়েছে, সেটা তাদের অবশ্যই ফিরিয়ে আনতে হবে। আর এখন ব্যাংকে সেই 2টি পোস্টই খালি রয়েছে। তখন চেয়ারম্যান বলতে থাকে এত বছরে এই ধরনের প্রমোশন কখনো হয়নি। একজন জুনিয়র কর্মচারী থেকে সোজা সিনিয়র ম্যানেজার। আর সে তখন ভাস্করকে কংগ্রাচুলেশন জানায়, আর বলে আজ থেকে সে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, আর তার স্যালারি হবে 19,500 টাকা, সাথে আরও অন্যান্য বোনাস তো রয়েছেই। সে তখন ভাস্করের কাছে জানতে চায়
তার কি আর কোনো চাওয়া আছে কি না। তখন ভাস্কর বলে, শুধু একটা জিনিস চাওয়া রয়েছে, ব্যাংকে থাকা সেই মারুতি 800 গাড়িটা তার একটা স্বপ্ন। তখন চেয়ারম্যান সাথে সাথে গাড়িটি তাকে দিয়ে দেয়। ভাস্কর তো অনেক খুশি হয়ে যায়। তারপর সে তার গাড়িটি নিয়ে বাড়িতে আসে। সুমতি তো গাড়িটি দেখে একদমই অবাক হয়ে যায়, আর সাথে সাথে সে সুমতিকে এই খুশি খবরটি দেয়, আর সে তাকে জানায় তার প্রমোশন হয়েছে সোজা অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। এ কথা শুনে সবাই অনেক খুশি হয়। গল্পটি আবারও বর্তমানে চলে আসে। তো দেখা যায় এখানে একজন কর্মচারী লাক্সমানকে ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেয়। তো লাক্সমান তো অবাক। সে দেখে ভাস্করের অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। একজন সাধারণ অফিসারের ব্যাংকে এত টাকা কি করে থাকতে পারে। লাক্সমান তখন এই বিষয়ে ভাস্করের কাছে জানতে চায়। তখন আমাদের আবারও 1990 সালের দৃশ্য দেখানো হয়। চেয়ারম্যান ভাস্করকে তার কাজ বুঝিয়ে দেয়, আর তাকে বলে, বিনোদ একটু ব্যস্ত আছে, তাই কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব তোমাকে দিব। বিশেষ করে হার্ষা মেহরা, সে আমাদের অনেক মূল্যবান আর বিশ্বস্ত ক্লায়েন্ট। হার্ষা মেহরা আমাদের ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন করে। তার বিশেষ খেয়াল রাখবে যাতে কোনোভাবেই হাতছাড়া না হয়। তো কিছুদিন পর সুরজ নামে একজন আসে। সে বলে হার্ষা কাটারি ব্যাংকের কিছু বিয়ার তাকে দিয়েছে। একজন নারায়ণকে জিজ্ঞাসা করে, বিয়ার কি? তখন নারায়ণ বলে, এটা আসলে একটা রিসিট। ব্যাংক যেমন জনগণ আর কোম্পানিকে লোন দেয়, ঠিক একইভাবে এক ব্যাংক অন্য আরেক ব্যাংককে লোন দিতে পারে। তবে ব্যাংকের নিয়ম অনুযায়ী ব্যাংক কখনো অন্য ব্যাংকে সরাসরি লোন দিতে পারে না। তাই তাদের একজন ব্রোকারের প্রয়োজন, আর সেই ব্রোকারটাই হলো হার্ষা মেহরা। যেমন মাগাদা ব্যাংক কাটারি ব্যাংকে কিছু লোন দিতে চাইলে সেই লোন তারা সরাসরি কাটারি ব্যাংকে দিতে পারবে না, আর এই জন্যই তারা সেই লোনটা দেবে হার্ষা মেহরাকে। আর হার্ষা মেহরা ওই টাকা নিয়ে কাটারি ব্যাংকে জমা করবে। আর এই কাজের জন্য হার্ষা মেহরা 0.001% কমিশন নিয়ে থাকে। চেয়ারম্যানের কথা মতো ভাস্কর হার্ষার লোন পাস করে দেয়। ভাস্কর হার্ষার লোন পাস করে দিয়ে সুরজকে বলে, এর মেয়াদ 2 সপ্তাহ পর্যন্ত থাকবে, তো এর মধ্যে টাকা দিতে হবে। তখন সুরজ বলে, কিন্তু 2-1 সময় তো দেরি হয়েই যায়। ভাস্কর তখন বলে, এরপর থেকে যেন আর দেরি না হয়। তখনই সুরজ একটা দামি ঘড়ি ভাস্করকে উপহার দিতে যায়। তবে ভাস্কর সে ঘড়িটি ফিরিয়ে দিয়ে বলে, 2 সপ্তাহের মধ্যেই লোন পরিশোধ করতে হবে। তো দেখা যায় সুরজ 4 সপ্তাহের পরে লোন পরিশোধ করতে আসে। ভাস্কর তখন তাকে বলে, পরের বার যেন আর দেরি না হয়। তখন ভাস্কর হার্ষা মেহরার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পায়। সে ব্যাংক স্টেটমেন্ট দেখে কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করে। তারা হার্ষা মেহরার নামে যে ব্যাংক রিসিটটা কেটেছিল সেটা কাটারি ব্যাংকে যাওয়ার কথা ছিল, কিন্তু সে ব্যাংক স্টেটমেন্টে দেখতে পায় ওই টাকাটা কাটারি ব্যাংকে কখনো যায়নি, বরং সে টাকাটা গ্রো হাই নামে একটা কোম্পানিতে গিয়েছিল। তাই ভাস্কর নিজের সন্দেহ দূর করার জন্য সে কাটারি ব্যাংকের ম্যানেজারের সাথে কথা বলতে আসে। তো দেখা যায় তার কথা শুনে ভাস্কর বুঝতে পারে ওই লোক আগে থেকেই হার্ষার কাছে বিক্রি হয়ে আছে, তাই তাকে কোনোভাবে সে সাহায্য করে না। আসলে এই পুরো ব্যাংকটা হার্ষা কিনে রেখেছিল। তখন সে ভাবতে থাকে, টাকা ব্যাংকে ট্রান্সফার না করলে হার্ষা এতগুলো টাকা দিয়ে কি করে। তারপর ভাস্কর হার্ষার কোম্পানিতে এসে এক এমপ্লয়িকে জিজ্ঞাসা করলে সে বলে, হার্ষা যে কোনো এক কোম্পানি থেকে কম দামে অনেক শেয়ার কিনে নেয়, তারপর তার দাম বাড়ানোর জন্য নিজের লোকদের দিয়েই ওই শেয়ার বেশি দামে কিনে নেওয়ায়। আর এই কাজে সুরজ সবাইকে গাইড করে। এই প্রসেস ততক্ষণ চলতে থাকে যতক্ষণ শেয়ারের দাম না বেড়ে যায়। পরবর্তীতে যখন মার্কেটে সেই কোম্পানির শেয়ারগুলো অনেক দাম বেড়ে যায়, তখন সে সব শেয়ারগুলো একসাথে বিক্রি করে দেয়। আর এভাবে 4 সপ্তাহে 10 গুণের চেয়ে বেশি লাভ করে। যদিও এই কাজ করা অবৈধ, আর এই কাজের জন্য অনেক টাকার প্রয়োজন, আর তার কাছে টাকার অভাব নেই। ভাস্কর এসব শুনে তো অবাক হয়ে যায়। তো সে এসব শুনে ভাবে
যে চেয়ারম্যানকে সব জানিয়ে দেবে, কিন্তু পরে সে ভাবে চেয়ারম্যান স্যারকে জানালে তার কি লাভ, তার যেটাতে লাভ হবে সেটাই করা উচিত। এজন্য সে পার্সোনালভাবে সুরজের সাথে দেখা করতে যায়। তখন সুরজ ভাস্করকে একটা চেক দেয়, কিন্তু ভাস্কর সে চেকটা ছিঁড়ে দেয়। সুরজ আবারও একটা চেক দিলে ভাস্কর সেটাও ছিঁড়ে ফেলে। সুরজ বলে, আগে অ্যামাউন্ট তো দেখবেন। ভাস্কর তখন বলে, তোমরা যদি আমাকে কিনতেই চাও তাহলে অ্যামাউন্টটা আমি নিজে ঠিক করব। সুরজ বলে, ঠিক আছে তাহলে বলেন। তখন ভাস্কর বলে, আমার দুইটা জিনিস লাগবে। তুমি যে বিয়ার নিয়ে আসবে সেখান থেকে 1% আমার, আর সেটা দিতে হবে ক্যাশে। আর দ্বিতীয় হলো শেয়ার মার্কেটের শেয়ার কখন কিনবে আর কখন বেচবে তার ডিটেলস একদিন আগে আমাকে জানাতে হবে। তখন সুরজ আর কোনো উপায় না পেয়ে তার কথায় রাজি হয়ে যায়। এরপর থেকে ভাস্করের উন্নতির দুয়ার আবারও খুলে যায়। এরপর সে এক চান্সে সুরজের কাছ থেকে কমিশনের 25 লক্ষ টাকা পেয়ে যায়। কিন্তু একজন ব্যাংকারের কাছে এতগুলো টাকা থাকলে যে কেউ সন্দেহ করবে, তাই সে এই কালো টাকা সাদা করার জন্য আনোয়ার নামে একজনের সাথে দেখা করে, যার সাথে অ্যান্থনি তাকে পরিচয় করিয়ে দিয়েছিল। সে আনোয়ারকে বলে এই টাকাটা কীভাবে সাদা করা যাবে। তখন আনোয়ারের বুদ্ধিতে সে একটা লটারি কোম্পানিতে আসে, তারপর 25 লক্ষ টাকা এবং 3% কমিশন তাদের দিয়ে দেয়। বিনিময়ে লটারি কোম্পানি ভাস্করকে লটারির প্রথম প্রাইজটা পাইয়ে দিবে। পরের দিন দেখা যায় ভাস্কর তার লটারির নাম্বার মিলিয়ে সবার সামনে এমন অ্যাক্টিং করে যেন সত্যি সত্যি সে লটারির মাধ্যমে 25 লক্ষ টাকা জিতেছে। এভাবে সে পরিবার আর বাইরের লোকদের বোঝায় যে সে লটারির মাধ্যমে 25 লক্ষ টাকা পেয়েছে। এখান থেকে কমিশন, ট্যাক্স সব বাদ দিয়ে ভাস্কর 17 লক্ষ টাকা পায়। এরপর সে একটা ট্রেডিং অ্যাকাউন্ট খোলে। তারপর সুরজ তাকে শেয়ার মার্কেটের ইনফরমেশন দেয়, আর ভাস্কর তার সম্পূর্ণ টাকাটা শেয়ার মার্কেটে লাগিয়ে দেয়। তারপর সুরজের কাছ থেকে ইনফরমেশন নিয়েই সে সমস্ত শেয়ার বিক্রি করে দেয়, আর দেখা যায় সে প্রচুর টাকা লাভ করে। এভাবেই ভাস্কর 2 সপ্তাহে 17 লক্ষ টাকা থেকে 70 লক্ষ টাকা লাভ করে। তারপর গল্পটি আবারও বর্তমানে ফিরে আসে। তখন লাক্সমান ভাস্করের ব্যাংক স্টেটমেন্ট দেখে অবাক হয়ে বলে, তুমি একদিনেই 69 লক্ষ টাকা কিভাবে খরচ করলে? ভাস্কর তখন আবারও বলতে থাকে, এই টাকা ব্যাংকে রাখার কয়েকদিন পরেই তার বোনের বিয়ে ঠিক হয়ে যায়। তাই বোনের বিয়ের জন্য শপিং করতে তারা একটা জুয়েলারি দোকানে আসে। তখন দেখা যায় দোকানের স্টাফ তাদের গাড়ি আর পোশাক দেখে তাদেরকে তেমন কোনো পাত্তা দিচ্ছিল না, বেশ অসম্মান করছিল। এই ব্যাপারটা ভাস্করের ইগোতে লেগে যায়। সে তখনই দোকান থেকে বেরিয়ে যায় আর ব্যাংকে গিয়ে সব টাকা তুলে নিয়ে আসে। আর সেই টাকা দিয়ে প্রথমে তারা দামি কাপড় চোপড়, জুতা, ঘড়ি এগুলো কিনে সেগুলো পরে তারা চলে যায় গাড়ি কিনতে। আর একটা দামি গাড়ি কিনে সে গাড়িতে করে আবারও সে জুয়েলারি দোকানের সামনে এসে ভিআইপি গেটআপে গাড়ি থেকে নেমে আবারও এন্ট্রি নেয়। এবার স্টাফদের মুখ যেন একদম বন্ধ হয়ে যায়। সবাই তাদের খুব সম্মান করে, আর সে সেই কাউন্টারে থাকা সমস্ত জুয়েলারি কিনে নেয়। তারপর অনেক ধুমধাম করে তার একমাত্র বোনের বিয়ে দিয়ে দেয়। সে সুরজের সাথে এই বিজনেস করে আরও অনেক টাকা ইনকাম করতে থাকে। তারপর দেখা যায় ভাস্কর টাকাগুলোকে আনোয়ারের মাধ্যমে আবার লিগ্যাল করতে চায়। তবে আনোয়ার বলে 3 মাসে পরপর 2 বার লটারি জিতলে ইনকাম ট্যাক্স ঝামেলা করতে পারে। তখন আনোয়ার তাকে একটা বুদ্ধি দেয়, তারা যদি টাকাগুলো দেশের বাইরে পাঠাতে পারে তাহলে খুব সহজে এই কালো টাকাগুলো আবার সাদা করতে পারবে। এই জন্য তাদের একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির প্রয়োজন, যাতে করে তারা বিদেশি মাল বিক্রি করার বিজনেস দেখিয়ে সে সমস্ত টাকা আবারও দেশে নিয়ে আসতে পারে। সুমতির অনেক দিন ধরে একটা হোমমেড ফুডের বিজনেস দেওয়ার ইচ্ছা ছিল, তাই ভাস্কর এই সুযোগটি কাজে লাগায়।
তাই ভাস্কর সুমতিকে হোমমেড ফুডের বিজনেস খুলে দেয় আর আনোয়ারকে সেই দোকানের অ্যাকাউন্টেন্ট হিসেবে রেখে দেয়। আর সেই দোকানের নামে ভাস্কর ফেক বিল বানিয়ে কন্টিনিউ কালো টাকাকে সাদা করতে থাকে আর সবাইকে এটা বোঝায় এই দোকান থেকে তার প্রফিট হচ্ছে। এদিকে দেখা যায় ভাস্কর দিন দিন তার আচরণে অনেক চেঞ্জ হয়ে আসতে থাকে। তার ব্যবহার খুবই রুড হয়ে যাচ্ছে। টাকার নেশায় ভাস্করের মনে অনেক অহংকার এসে পড়ে। সে তার কলিগদের সাথেও খারাপ ব্যবহার করতে থাকে, সব সময় টাকার গরম দেখাতে থাকে, প্রচুর পরিমাণের ড্রিঙ্কসও করা শুরু করে। একদিন ভাস্করের গাড়ির সাথে পাটেলের স্কুটি ধাক্কা লাগে। তখন পাটেল তার গাড়িতে একটা ঢিল মারলে ভাস্কর রেগে তার স্কুটি ভাঙতে থাকে। ভাস্করের এই ব্যবহার দেখে সুমতি প্রচুর ভয় পেয়ে যায়। তার এই ব্যবহারে সুমতি অনেক কষ্ট পায় আর তাদের মধ্যে আস্তে আস্তে করে দূরত্ব বাড়তে থাকে। সুমতি এই ভাস্করকে চিনতে পারছে না। সে চায় তার পুরনো ভাস্কর যেন আবারও ফিরে আসে। যাই হোক, একদিন দেখা যায় সে কাটারি ব্যাংকের ম্যানেজার ভাস্করের সাথে দেখা করতে আসে। তখন ভাস্কর তাকে জানায় কাটারি ব্যাংকে এখন পর্যন্ত 90 কোটি টাকা লোন রয়েছে আর তাকে এই সব কিছু ম্যানেজ করতে অনেক হিমশিম খেতে হয়। এটা শুনে তার মাথা খারাপ হয়ে যায়। সে ভাস্করের কাছ থেকে লোনের স্টেটমেন্ট চেক করে বলে এগুলো সে সাইন করেনি, এটা তার সাইন না। সে সর্বোচ্চ 9 কোটি টাকা সাইন করেছে। হাসরা ব্যাংক রিসিটে তার সাইন নকল করেছে। কথা বাইরে প্রকাশ হলে শেয়ার মার্কেট কলাপস হয়ে যাবে, ইন্ডিয়ার ইকোনমি একদম ভেঙে পড়বে। আর এই সব টেনশনে লোকটি স্ট্রোক করে। তারপর ভাস্কর দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসে, কিন্তু সে ম্যানেজারকে বাঁচাতে পারে না। তখন সে সেখানে সুরজকে দেখে আর তখন সে রেগে সুরজের কাছে জানতে চায় সে কেন ফেক সাইন দিয়ে এতগুলো টাকা লোন নিয়েছে। তখন সুরজ বলে হাসরা মেহরা সব সামলে নেবে। ভাস্কর তখন অনেক টেনশনে পড়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারছে না। সে কিভাবে এই ব্যাংক রিসিটগুলো মিলাবে। আর সে ভাবতে থাকে সে এই দুর্নীতি ছেড়ে দিবে কিনা। এর মধ্যে একদিন ভাস্কর তার শ্বশুর বাড়িতে যায়। দেখা যায় সুমতির ভাই ব্যবসা লস খেয়েছে। তাই সুমতির মা সুমতিকে বলে তার ভাইকে টাকা দিয়ে সাহায্য করতে, কিন্তু তখন সুমতি বলে এটা ভাস্করের টাকা, সে যা চায় তাই হবে। তখন দেখা যায় সুমতির মা অনেক রেগে যায় আর এই বিষয়টা নিয়ে সুমতিকে অনেক কথা শোনাতে থাকে আর বলে টাকা হওয়ায় তাদের অহংকার বেড়ে গেছে। আমার দেওয়া হোমমেড ফুডের বিজনেস আইডিয়া থেকেই সে আজ এত টাকা ইনকাম করছে। এ কথা শুনে সুমতির খুব খারাপ লাগে আর সে রেগে সেখান থেকে বেরিয়ে যায় আর দোকানে এসে দোকানের সব কিছু ভেঙে ফেলে আর কান্না করতে করতে ভাস্করকে বলে সে পুরনো ভাস্করকে ফিরে পেতে চায়। আমার এত টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু আমার পুরনো পরিবারকে ফিরে পেতে চাই। তাদের এই ঝামেলা দেখে ভাস্করের বাবা বেরিয়ে আসে আর ভাস্করকে তার রুমে ডাকে। তখন ভাস্করের বাবার কথা শুনে তারা সবাই অবাক হয়ে যায়। কার্তিক অবাক হয়ে জিজ্ঞাসা করে দাদা কথা বলতে পারে। ভাস্কর ভয়ে ভয়ে বাবার রুমে আসে আর তার বাবা অনেকগুলো প্লে বিলের রিসিট ভাস্করকে দেখায়। সেগুলো সুমতির দোকানের প্লে বিলের হিসাব ছিল। ভাস্কর তখন এটা সেটা বলে বাবাকে বোঝানোর চেষ্টা করতে থাকে। তখন তার বাবা বলে আমি এক সময় এই শহরের টপ চার্ট অ্যাকাউন্টেন্ট ছিলাম, তাই আমাকে মিথ্যা কাহিনী বলতে এসো না। আমি জানি তুমি যে খেলা শুরু করেছ তার পরিণতি খুবই ভয়ঙ্কর। তুমি এই বিজনেসের আড়ালে মানি লন্ডারিং করছো। তখন ভাস্কর বলে সে এগুলো পরিবারের জন্য করছে। তখন বাবা বলে সবাই পরিবারের জন্যই শুরু করে, কিন্তু ধীরে ধীরে টাকার নেশা তাকে ঘিরে ধরে। তারপর দেখা যায় সে তার পরিবারকেই ভুলে যায়। কিন্তু এই প্রতিযোগিতায় যতই এগিয়ে যাও না কেন, জীবন তোমাকে কখনো না কখনো টেনে পিছনে আনবেই। এই খেলায় কত আগে গেলে সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু কখন থামতে হবে সেটা জানাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাবার কথা শুনে
ভাস্কর বের হতে গেলেই দেখে সুমতি তাদের সব কথা শুনেছে। তখন সুমতি বলে, তার মানে আমার ব্যবসা সব কিছু নাটক ছিল? আর সে রেগে সেখান থেকে চলে যায়। ভাস্কর তার ভুল বুঝতে পেরে দোকান বন্ধ করে দেয় আর তার সব শেয়ার বেচে দেয়। পরের বার যখন সুরজ নকল বিয়ার নিয়ে আসে, ভাস্কর সে বিয়ারের কাগজ ছিঁড়ে ফেলে আর সুরজকে বের করে দেয়। দেখা যায় সুরজ জিএম আর চেয়ারম্যান স্যারের কাছে কমপ্লেন করে। তারা ভাস্করকে বলে সুরজের বিয়ারটা ক্লিয়ার করে দিতে, কিন্তু দেখা যায় ভাস্কর তাদের কথা অমান্য করে নিজের সিদ্ধান্তে অটল থাকে। আর দেখা যায় সে তার জমানো টাকা থেকে তার ভাইকে লন্ডনে বাড়ি কিনতে বলে আর তার বোনকে দুটো ফ্ল্যাট কিনে দেয়। আর দেখা যায় কিছু টাকা সুমতির ভাইকেও নতুন করে বিজনেস করার জন্য দেয়। তার পাশাপাশি এটাও বলে তার এই টাকা ফেরত দিতে হবে না, বিনিময়ে তার লাভের 10% টাকা যাতে সাম্ভাকে দেয়, কারণ সাম্ভা ব্যবসা লস খেয়ে সর্বশান্ত হয়ে গেছে। ভাস্কর যতগুলো মানুষের সাথে খারাপ ব্যবহার করেছিল সবার কাছে ক্ষমা চায়। সে তার আশেপাশে সবাইকে সব রকম সাহায্য করতে থাকে। আর দেখা যায় সেদিনের ব্যবহারের জন্য পাটেলকে সরি বলে আর সে তার স্কুটিটা তাকে দিয়ে দেয়। এমনকি নিজের প্রিয় মারুতি গাড়িটাও নারায়ণকে গিফট করে দেয়। এভাবে তার সমস্ত ভুলগুলোকে শুধরানোর চেষ্টা করে। আর ভাস্করের এই সমস্ত পরিবর্তন দেখে সুমতি ও তার মধ্যে সম্পর্কটা আগের মতো হয়ে যায়। তারপর দেখা যায় হাসরার লোন অ্যাপ্রুভ না হওয়ায় জিএম স্যার তাকে ডেকে পাঠায় আর অ্যাপ্রুভ করার জন্য ফোর্স করতে থাকে। তখন ভাস্কর বলে আগে সমস্ত লোন পরিশোধ না করলে সে নতুন করে কোনো বিয়ার ইস্যু করবে না। তখন জিএম রেগে ভাস্করকে অনেক কথা শোনাতে থাকে। তখন ভাস্কর রেগে চাকরি থেকে রিজাইন দিয়ে দেয়। ভাস্করের এমন সিদ্ধান্তে অফিসের সবাই খুব অবাক হয়ে যায়। তাছাড়া অফিসের সবাই ভাস্করকে খুব পছন্দ করত, তাই সে চলে গেলে সবাই অনেক আপসেটও হয়। আর এই চাকরি ছাড়ার দুদিন পরে, মানে আজকে সকালে সিবিআই অফিসাররা ভাস্করকে তুলে নিয়ে আসে। এই সব কিছু শুনে লাক্সমান ভাস্করকে বলে তার বিরুদ্ধে তারা কোনো কিছুই পায়নি, কারণ আইনের বাইরে সে যে কাজগুলো করেছে তার কিছুরই সে প্রমাণ রাখেনি। তার বিরুদ্ধে কোনো প্রমাণ না থাকার কারণে লাক্সমান তাকে আটকাতে পারবে না। কিন্তু সে চাইলে একটা কাজ করতে পারে। তারা ভাস্কর আর সুমতির ব্যাংক স্টেটমেন্ট ইডির আর আইটি ডিপার্টমেন্টের কাছে দিতে পারে আর তাদের বলবে এই সব কিছু সন্দেহজনক মনে হচ্ছে, এই কারণে তাদের সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করে দেবে। আর ভাস্কর যতই চেষ্টা করুক না কেন এই ইডির চক্কর থেকে সে আর বের হতে পারবে না। তখন লাক্সমান ভাস্করকে অফার দেয় যে সে যদি বাঁচতে চায় তাহলে সে যেন গ্রো হাই কোম্পানির নামে 100 কোটি টাকার একটা চেক বানায় আর সে টাকাটা হার্ষার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। হার্ষা টাকাটা আবার এই ব্যাংকে ট্রান্সফার করে দেবে। এতে ভাস্করও বেঁচে যাবে, আবার ব্যাংকের টাকা ব্যাংকে থেকে যাবে। তখন ভাস্কর বুঝতে পারে লাক্সমানের এই সমস্ত কিছুই হচ্ছে শুধুমাত্র টাকার জন্য, অর্থাৎ লাক্সমানও এই সমস্ত কেসের সাথে জড়িত। সে কি করবে কিছুই বুঝে ওঠার আগে সে দেখে সে ব্যাংকে জিএম আর ম্যানেজারও সেখানে এসেছে। তখন ভাস্করের বুঝতে আর বাকি থাকে না যে তারা সবাই হাসার কাছে বিক্রি হয়ে আছে আর তারা ভাস্করকে দিয়ে জোর করে সাইন করিয়ে নেয়। ভাস্করও হাসি মুখে তার ব্যাংকে সমস্ত টাকা সাইন করে দিয়ে দেয় গ্রো হাই কোম্পানির নামে। তারা ভেবেছিল ভাস্করের গল্পটা হয়তো এখানেই শেষ, কিন্তু দেখা যায় পরের দিন সুরজ চেক ভাঙাতে যায়। তখন তারা জানতে পারে ভাস্কর 10 দিন আগেই তার অ্যাকাউন্টের সব টাকা উঠিয়ে নিয়েছে, সেই সাথে অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভ করে দিয়েছে। এই কথা শুনে তো জিএম পুরোই শকড হয়ে যায়। আর জিএম বলতে থাকে কিন্তু সিস্টেমে তো দেখাচ্ছে তার ব্যাংকে 100 কোটি টাকাই আছে। তখন লতা ম্যাডাম জানায় মাসের শেষেই তো শুধুমাত্র কম্পিউটারে এন্ট্রি করা হয়, আর এই জন্যই সিস্টেমে ভাস্করের অ্যাকাউন্টটা দেখাচ্ছে, আর এটাও দেখাচ্ছে তার অ্যাকাউন্টে 100 কোটি টাকা রয়েছে। এটা শুনে তো
চেয়ারম্যান আর সিবিআইয়ের মাথায় আকাশ ভেঙে পড়ে। তারা ভাবতে থাকে ভাস্করকে তারা এখন কোথায় খুঁজে পাবে। তবে ততক্ষণে দেখা যায় ভাস্কর তার পুরো পরিবার নিয়ে আমেরিকার উদ্দেশ্যে চলে যাচ্ছে। আসলে এই প্ল্যানটা তার বাবাই দিয়েছিল। তার বাবা বুঝতে পারে কোনো একদিন এমন পরিস্থিতি আসতে পারে, তাই সে ভাস্করকে দেশ ছেড়ে দেওয়ার সাজেশন দেয়। তো এজন্যই ভাস্কর একজন ব্রোকারের সাথে দেখা করে। ব্রোকার তাকে বলে 1 কোটি টাকা খরচ করলেই আমেরিকার কন্ডিশনাল গ্রিন কার্ড পাওয়া যাবে, আর 5 বছর পরেই সিটিজেনশিপ। তো ভাস্কর আমেরিকা যাওয়ার প্রস্তুতি নিতে থাকে। তাছাড়া আমেরিকা অ্যান্থনিও ছিল, তাই ভাস্কর অ্যান্থনির সাহায্যে সেখানে একটি হোটেল কিনে নেয়, আর বাকি টুকটাক কাজের জন্য সে তার বাবার পরিচিত বিভিন্ন লোকদের কাছে সাহায্য নেয়। এভাবে সে অল্প কিছুদিনের মধ্যেই আমেরিকা যাওয়ার জন্য ভিসা প্রসেসিং করে ফেলে, আর এভাবেই সে তার পরিবার নিয়ে সেফভাবে দেশ ছেড়ে আমেরিকা যেতে পারে। কিন্তু দেশ ছাড়ার আগে সে একটা কাণ্ড করে যায়। সে আরবিআর ডিপার্টমেন্টে ব্যাংকের চেয়ারম্যান আর জিএম এর সমস্ত স্ক্যামের কথা জানিয়ে দিয়ে আসে। আর সেজন্যই আরবিআর ডিপার্টমেন্ট থেকে মাগাদা ব্যাংকে ইনভেস্টিগেট করার জন্য লোক আসে, আর তারা ব্যাংকের স্টেটমেন্ট চেক করে। তারা হাসরা মেহরার নামটাও পেয়ে যায়। শুধু তাই না, এ কেসে সিবিআই লক্ষ্মণ রাও ফেঁসে যায়। এভাবে ভাস্কর তাদেরকে ফাঁসিয়ে দিয়ে নিজে ভিকটিম সেজে বেঁচে যায়। বর্তমানে ভাস্কর আমেরিকাতে তার হোটেলের বিজনেস শুরু করেছে। ভাস্করের কাছে এখন বিশাল এক হোটেল, দামি গাড়ি, বিশাল এক বাংলো আছে। জীবনে আর কি লাগে? সে যেমন লাইফস্টাইল চেয়েছিল এখন সেভাবে বাঁচতে পারছে। ভাস্কর জানায় তার এই সফলতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে একটা লোকের মৃত্যু, আমার স্ত্রীর কান্না আর আমার বাবার পরামর্শ। তাই কত ভালো খেলছো তার থেকেও গুরুত্বপূর্ণ হলো কখন থামতে হবে সেটা জানা। কেউ যদি জিতে যায় আর তারপরে হেরে যায়, মানুষ সে হারটাকেই মনে রাখে। তবে কেউ যদি হারার পরে জিতে যায়, তাহলে সবাই তার জিতটাকেই মনে রাখবে। অর্থাৎ খেলার শেষটা সবসময় গুরুত্বপূর্ণ, কারণ সেটাই সবাই মনে রাখে। এর জন্যই তো বলে যার শেষ ভালো তার সব ভালো। তো এরই মধ্য দিয়ে গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আর যদি গল্পটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।